গত বছরের আগস্টে হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগের বিষয় রয়ে গেছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদন 2024-এ এই তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতনের তথ্য উঠে এসেছে। প্রতিবছর বিভিন্ন দেশের আন্তর্জাতিকভাবে স্বীকৃত মানবাধিকার এবং শ্রমিক অধিকারের অবস্থা তুলে ধরে যুক্তরাষ্ট্র। মঙ্গলবার 2024 সালের প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশ সংক্রান্ত মার্কিন প্রতিবেদনে বলা হয়, গত বছর ছাত্র জনতার আন্দোলনে পুলিশ ও আওয়ামী লীগের হামলায় প্রাণ হারায় হাজারের বেশি মানুষ। আন্দোলনের মুখে 5 আগস্ট স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান। 8 আগস্ট নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসকে প্রধান উপদেষ্টা করে একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হয়। এরপর আগস্ট মাসে কিছু মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটে। তবে সার্বিকভাবে বাংলাদেশে মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল রয়েছে, যদিও কিছু উদ্বেগ রয়ে গেছে। প্রতিবেদন অনুযায়ী আওয়ামী লীগ সরকারের আমলে হত্যা, গুম, নির্যাতন, নির্বিচারে গ্রেপ্তার এবং মত প্রকাশ ও গণমাধ্যমের স্বাধীনতার উপর গুরুতর বিধিনিষেধ আরোপের বিশ্বাসযোগ্য তথ্য রয়েছে। আওয়ামী লীগ সরকারের পতনের পর অন্তর্বর্তী সরকার মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িতদের গ্রেপ্তার করেছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই প্রতিবেদনে আরও বলা হয়, অপরাধীদের জবাবদিহির জন্য অন্তর্বর্তী সরকার জাতিসংঘের সাথে কাজ করছে। তাছাড়া সাধারণ বিচার ব্যবস্থার পাশাপাশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালকে ব্যবহার করছে বাংলাদেশ। এদিকে বাংলাদেশে বিগত সরকারের আমলে শ্রমিক সংগঠনের স্বাধীনতার উপর উল্লেখযোগ্য বিধিনিষেধ, শ্রমিকদের বিরুদ্ধে সহিংসতা বা হুমকি এবং শিশুশ্রম ও বাল্যবিবাহের মতো বিষয়গুলো যুক্তরাষ্ট্রের প্রতিবেদনে তুলে ধরা হয়। জোবায়ের হোসাইন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। প্লট দুর্নীতির 3 মামলায় শেখ রেহানা, টিউলিপ সহ 22 জনের বিরুদ্ধে সিএমএম আদালতে সাক্ষ্য দিচ্ছেন দুদকের 3 কর্মকর্তা। ঢাকার 4 নম্বর বিশেষ জজ মোহাম্মদ রবিউল আলমের আদালতে চলছে এই শুনানি। এর আগে 11 আগস্ট প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগের অপর 3 মামলায় শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয় এবং সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু হয়। পূর্বাঞ্চলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে দুদকের 6 মামলায় হাসিনা পরিবারের সদস্য সহ 23 জনের বিরুদ্ধে গত 31 জুলাই অভিযোগ গঠন করে ঢাকার বিশেষ জজ আদালত। এর মধ্যে 3 মামলায় সাক্ষ্য গ্রহণের জন্য 11 আগস্ট দিন ঠিক করা হয়। অন্য 3 মামলায় সাক্ষ্য গ্রহণের তারিখ ছিল আজ। ফেব্রুয়ারিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনই অন্তর্বর্তী সরকারের বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। গণতন্ত্র শক্তিশালী করে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলেও জানান তিনি। সকালে কুয়ালালামপুরে মালয়েশিয়া জাতীয় বিশ্ববিদ্যালয় UKM এর বিশেষ সমাবর্তন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পরে বিশ্ববিদ্যালয়ের সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি গ্রহণ করেন অধ্যাপক ইউনুস। বুধবার সকালে মালয়েশিয়ার জাতীয় বিশ্ববিদ্যালয়ে পৌঁছালে অধ্যাপক ইউনুসকে স্বাগত জানান বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলর। এ সময় প্রধান উপদেষ্টাকে লাল গালিচা সংবর্ধনা দেয়া হয়। পরে বিশ্ববিদ্যালয়ে আয়োজিত বিশেষ সমাবর্তনে বক্তব্য রাখেন অধ্যাপক মোহাম্মদ ইউনুস। নতুন বাংলাদেশে ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা এবং অর্থনীতিকে শক্তিশালী করাই সরকারের লক্ষ্য বলেন তিনি। আমরা এক নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছি, যেখানে শাসন ব্যবস্থা হবে ন্যায়সঙ্গত, অর্থনীতি অন্তর্ভুক্তিমূলক এবং প্রতিটি মানুষ সফল হওয়ার সমান সুযোগ পাবে। আমাদের সরকারের মূল লক্ষ্য হল শান্তি ও স্থিতিশীলতা নিশ্চিত করা। আমরা গণতন্ত্রকে শক্তিশালী করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং ক্ষমতা তার প্রকৃত মালিক মানুষের হাতে ফিরিয়ে দিতে দৃঢ় প্রতিজ্ঞ। এ লক্ষ্যে আমাদের প্রধান অগ্রাধিকার হল সংস্কার। প্রধান উপদেষ্টা বলেন, এরই মধ্যে নির্বাচনের সময় ঘোষণা করা হয়েছে। ফেব্রুয়ারিতে দেশে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচন আয়োজনই বর্তমানে বড় চ্যালেঞ্জ। বাংলাদেশে বিদ্যমান বিভিন্ন সমস্যার সমাধানে মালয়েশিয়া সরকারের সহযোগিতাও চান তিনি। আমরা আগামী ফেব্রুয়ারি 2026-এ একটি স্বাধীন, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি, যাতে জনগণের প্রকৃত প্রতিনিধি নির্বাচিত হতে পারেন।
পরে ইউকেএম বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের কাছ থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রির সনদ নেন অধ্যাপক ইউনুস। এর আগে সকালে কুয়ালালামপুরে হোটেলে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন মালয়েশিয়ার শিক্ষামন্ত্রী ওয়াইবি ফাদলিনা সিদেক ও ফোরাম এশিয়ার চেয়ারম্যান জেরাল্ড জোসেফ। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। জাতীয়করণের দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশ চলছে। সকাল 10টার দিকে শুরু হয় এই কর্মসূচি। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখারও ঘোষণা দিয়েছেন শিক্ষকরা। এদিকে কর্মসূচির কারণে প্রেস ক্লাবের সামনে সড়কে যান চলাচল ব্যাহত হচ্ছে, এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। আশপাশের সড়কেও দেখা দিয়েছে যানজট। এমপিওভুক্ত শিক্ষকদের মহাসমাবেশকে কেন্দ্র করে সচিবালয়ের সামনে সতর্ক অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্রেস ক্লাব সংলগ্ন সচিবালয়ের 5 নম্বর গেট ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, পাশাপাশি আনা হয়েছে পুলিশের জল কামান। নতুন বাংলাদেশ হওয়ার পরেও আমাদের এই বৈষম্য রয়ে গেছে। আমরা চাই দ্রুতগতিতে এই বৈষম্যর অবসান হোক। বেতন পূর্বে 6% কর্তন করা হতো, এখন আমাদের বেতন থেকে 10% কর্তন করা হয়। অনেক বৈষম্য এখনো রয়ে গেছে। আজকে বাড়ি ভাড়া 1000 টাকা, এই 1000 টাকা দিয়ে একটা বারান্দাও আজকে পাওয়া যায় না। এ বিষয়ে আরো জানাতে প্রেস ক্লাব থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী তানভীর আহমেদ। তানভীর, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের পরিস্থিতি কেমন? সকাল 10টা থেকে শুরু হয়েছে কর্মসূচি, এখন নাগাদ চলছে, তাদের মূল দাবিগুলো আসলে কি? জি, আমি কিন্তু এখন রয়েছি সচিবালয়ের 5 নম্বর গেট এর সামনে, এবং তাদের যে মূল দাবি সেটি হচ্ছে তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান এবং শিক্ষা কার্যক্রম, এই এমপিওভুক্ত যে শিক্ষা সেটিকে জাতীয়করণ করতে হবে। এখন কিন্তু তারা আসলে স্লোগান দিচ্ছে এক দফায়, এবং তাদের যে দাবি সেটি হচ্ছে তাদের যে শিক্ষা ব্যবস্থা, এমপিওভুক্ত শিক্ষা ব্যবস্থা, সেটিকে কিন্তু জাতীয়করণ করতে হবে। এবং আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে সচিবালয়ের সামনের যে গেট, এই গেটটিতে কিন্তু ব্যারিকেড দিয়ে রাখা হয়েছে, এবং এখানে কিন্তু শত শত শিক্ষকরা কিন্তু স্লোগান দিচ্ছে, এবং তাদের এখন যেটি দাবি যে তাদের শিক্ষা ব্যবস্থা সেটিকে জাতীয়করণ করা। তাদের আসলে অভিযোগগুলোর মধ্যে অনেক অভিযোগ আসলে লক্ষ্য করা গেছে। তারা প্রথমত যেটি বলেছে যে তাদের বাড়ি ভাড়া হিসেবে যে ভাতা দেওয়া হয় সেটির পরিমাণ মাত্র 1000 টাকা, এবং তাদের যে চিকিৎসা ভাতা সেটির পরিমাণ 500 টাকা। তো বর্তমান সময়ে তাদের জীবন জীবিকার যে খরচ, সেই খরচের তুলনায় কিন্তু এই টাকার অঙ্ক কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মনে করছেন তারা। এবং তাদের যে জাতীয়করণের বিষয়টি রয়েছে সেই বিষয়টি নিয়ে কিন্তু এর আগে সাবেক শিক্ষা উপদেষ্টা ডক্টর ওয়াহিদুদ্দিন মাহমুদ কিন্তু তাদের সঙ্গে কথা বলেছিলেন এবং ঘোষণা দিয়েছিলেন যে হ্যাঁ, তাদের জাতীয়করণ করার বিষয়টি বিবেচনা করা হবে। কিন্তু এরপরেও কিন্তু বিভিন্ন রদবদলের পরে এখন কিন্তু আর তাদের জাতীয়করণের বিষয়টি নিয়ে আসলে কেউ চিন্তা ভাবনা করছে না। এবং আপনারা এখন দেখতে পাচ্ছেন যে প্রচুর আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু এখানে রয়েছে, অবস্থান করছে। এবং এই যে মেট্রো রেলের যে প্রবেশপথ রয়েছে, মেট্রো রেলের প্রবেশপথটি কিন্তু বন্ধ রয়েছে, এবং এখানে কোনো মেট্রো রেল এখন সকাল থেকে কিন্তু থামছে না, এবং এখান দিয়ে আসলে কোনো যাত্রী যাতায়াত করতে, রাস্তাটি কিন্তু সকাল থেকেই বন্ধ রয়েছে। এবং এখানে আমরা দেখতে পেয়েছি যে তীব্র যানজট সৃষ্টি হয়েছে। বিকল্প হিসেবে প্রেস ক্লাবের পেছনে যে আব্দুল গনি রোড রয়েছে সেই সড়ক দিয়ে কিন্তু সবাই যাতায়াত করছে, এবং এর ফলে কিন্তু যানজট তেমন একটা লক্ষ্য করা যাচ্ছে না। আর কিছুক্ষণ আগে সচিবালয়ের কর্মকর্তাদের সঙ্গে কিন্তু কথা বলার জন্য শিক্ষকদের একটি প্রতিনিধি দল সেখানে গিয়েছেন, এবং তাদের সঙ্গে তারা এখন আমরা যতদূর জানতে পেরেছি যে তারা একটি মিটিংয়ের মধ্যে রয়েছেন, এবং এরপরে আসলে কি সিদ্ধান্ত হয় সেই বিষয়ে আমি জানানোর চেষ্টা করব। এবং এখানে কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে, মাদ্রাসা, স্কুল, কলেজ থেকে কিন্তু হাজার হাজার শিক্ষক এখানে সকাল থেকে এসে অবস্থান নিয়েছেন, এবং তাদের যে দাবি, তারা যেটি জানিয়েছেন যে তাদের দাবি আদায় করার আগ পর্যন্ত তারা এখানে থাকবেন এবং থাকার চেষ্টা করবেন। এবং এখানে যে সচিবালয়ের সড়ক অভিমুখে যে ব্যারিকেড স্থাপন করা হয়েছে সেটির কারণ হিসেবে আমরা জানতে পেরেছি যে একটি কিন্তু পদযাত্রা যাওয়ার চেষ্টা করা হয়েছিল সচিবালয়ের সামনে, এবং ঠিক তখনই কিন্তু এই ব্যারিকেড দিয়ে দেওয়া হয়, এবং সচিবালয়ের ভেতরে কিন্তু সেই পদযাত্রাটিকে প্রবেশ করতে দেয়া হয়নি। আরেকটি বিষয় হচ্ছে এখানে শিক্ষকরা
যেমনটি বলেছিলেন যে তাদের আসলে একটি অন্যান্য চাকরির ক্ষেত্রে সরকারি চাকরিজীবীদের যেভাবে বিনোদন ভাতার ব্যবস্থা করা হয় সেটিও কিন্তু তাদেরকে দেওয়া হয় না। তো তারা কিন্তু আসলে বিনোদন ভাতার একটি দাবিও তারা তুলেছে। তানভীর আহমেদ জানাচ্ছিলেন প্রেস ক্লাবের সামনে থেকে। স্থায়ী ক্যাম্পাসের দাবিতে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় কয়েক ঘন্টা ধরে রেল লাইন অবরোধ করে রেখেছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16টি জেলার রেল যোগাযোগ বন্ধ হওয়ায় বিভিন্ন স্টেশনে আটকে পড়েছে উত্তরবঙ্গগামী 3টি এবং ঢাকাগামী 1টি ট্রেন। দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি শিক্ষার্থীদের। বুধবার সকাল 9টার দিকে উল্লাপাড়া রেলগেট এলাকায় অবরোধ শুরু করে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অভিযোগ, বারবার ডিপিপি সংশোধন করা হলেও তাদের স্থায়ী ক্যাম্পাস নির্মাণের অনুমোদন দিচ্ছে না সরকার। 9 বছর ধরে অস্থায়ী ক্যাম্পাসে চলছে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম। স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে রোববার 48 ঘন্টার সময় বেঁধে দেওয়া হলেও দৃশ্যমান পদক্ষেপ না নেওয়ায় অবরোধ, জানান শিক্ষার্থীরা। আমরা আজকে 18-20 দিন মতো রাস্তায় নেমেছি এবং আমাদের 48 ঘন্টা পর আমরা আলটিমেটাম দিয়ে গেছি। তারপরে আমাদেরকে কোনো বোধবহল দিয়ে কোনো কিছু বলা হয় নাই। রেল লাইন অবরোধের কারণে ঢাকার সাথে উত্তরাঞ্চলের 16টি জেলা যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিভিন্ন স্টেশনে বেশ কয়েকটি ট্রেন আটকে পড়ায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা। নিরাপত্তা নিশ্চিতে স্টেশনে মোতায়েন করা হয় পুলিশ ও রেলওয়ে পুলিশ। হাজিদের যারা হজে যাবে তাদের ফ্লাইট হলো 10টায়, সেক্ষেত্রে আমাদের অনেক দেরি হয়ে যাচ্ছে। 3 ঘন্টা যাবত বসে আছে, এটা কি ভোগান্তি না? এই যে ছোট ছোট বাচ্চারা আছে, যত দেরি হবে তত আরো ট্রেন আটকা থাকবে। তো এতে করে প্রচন্ড রকমভাবে শিডিউল বিপর্যয় পড়ছে। আর বিভিন্ন যাত্রী, যেরকম হজ যাত্রী বিভিন্ন স্টেশনে আটকা আছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে 2017 সালে স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প প্রস্তাব হয়। এরপর 8 বার সংশোধন হলেও অনুমোদন মেলেনি। তাই 1 মাস ধরে আন্দোলন করছে শিক্ষার্থীরা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে আমাদের সাথে যুক্ত আছেন সহকর্মী দিলীপ কুমার গৌরব। দিলীপ, আপনি জানাবেন যে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রেলপথ অবরোধ করেছেন শিক্ষার্থীরা, কিন্তু এই স্থায়ী ক্যাম্পাসের সঙ্গে আসলে রেলপথ অবরোধের সম্পর্কটা কি? আমি আপনাকে জানিয়ে রাখতে চাই যে সিরাজগঞ্জের শাহজাদপুরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়েছে 9 বছর আগে। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় স্থাপনের পর থেকে কিন্তু আসলে এই বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস তারা বিভিন্ন ভাড়া ভবনে তারা ক্লাস করছে। তারা দীর্ঘদিন ধরে স্থায়ী ক্যাম্পাসের দাবিতে আন্দোলন করছে এবং এই আন্দোলনের অংশ হিসেবে তারা কিন্তু আমরা দেখেছি যে বিশ্ববিদ্যালয়ের সামনে যে আঞ্চলিক সড়ক আছে সেই আঞ্চলিক সড়ক তারা অবরোধ করেছে, কিন্তু আসলে প্রশাসনের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না বা কোনো আশ্বাস দেওয়া হচ্ছে না, যে কারণে তারা রবিবারে সিরাজগঞ্জের যে উত্তরবঙ্গ ব্লকের কর্মসূচি পালন করছে মহাসড়ক অবরোধ করে। আজকে তারা রেলপথ অবরোধ করেছে। আসলে মূলত রবীন্দ্র যেহেতু দীর্ঘদিন আন্দোলনের পরে প্রশাসন তাদের উপরে নজর দেয়নি বা কোনো আশ্বাস দেয়নি, যে কারণে এই বিষয়টি যাতে জাতীয় ইস্যু হয়ে ওঠে এবং জাতীয়ভাবে নাড়া দেয়, সেই কারণে তারা আসলে এই সিরাজগঞ্জে তারা শাহজাদপুর থেকে এসে উল্লাপাড়া মানে আরেকটি উপজেলা এসেছে, সেখানে এসে তারা কিন্তু এই রেলপথ ব্লকের কর্মসূচি পালন করছে। এবং আমরা জানতাম যে 1 ঘন্টার এই কর্মসূচি, কিন্তু 9টা থেকে এই কর্মসূচি শুরু হলেও 2টা বাজে 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলেও শিক্ষার্থীরা কিন্তু তাদের যে ব্লকের কর্মসূচি সেই কর্মসূচি পালন করছে। এর মধ্যে 3 দফা বৃষ্টি হয়েছে, তারা বৃষ্টিতে ভিজেও তারা এই রেলপথ ছাড়েনি। তাদের যে দাবি যে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বা উপদেষ্টা বিভাগ বা সরকারিভাবে কোনো এখন পর্যন্ত 5 ঘন্টা অতিবাহিত হয়ে গেলে তারা কোনো আশ্বাস পায়নি, যে কারণে তারা কিন্তু এই কর্মসূচি পালন করছেন। যদিও আমাদের সাথে সিরাজগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী দিলীপ কুমার গৌরব। হাসিনার পতনের পর মানবাধিকার পরিস্থিতি স্থিতিশীল, তবে কিছু উদ্বেগ রয়েছে। যুক্তরাষ্ট্রের মানবাধিকার প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। আর এই বিষয়ে আলোচনা করতে আমাদের সাথে বনানী থেকে যুক্ত আছেন মানবাধিকার বিষয়ক আইনজীবী অ্যাডভোকেট সালমা আলী। আপনাকে স্বাগত জানাচ্ছি বিরতিহীন সংবাদ দুপুরে। শুরুতেই যেটা জানতে চাইব যে শেখ হাসিনার পতনের পরে কিন্তু গুম, খুন, অপহরণ এই সব কিছুটা কমেছে, তারপরেও আসলে মানবাধিকার নিয়ে কিসের উদ্বেগ রয়েছে? না দেখেন, মানবাধিকার যদি বলি আমি কিছুটা স্থিতিশীল আছে, কিন্তু যদি সবকিছু মিলিয়ে দেখেন পুলিশের যে রোলটা, পুলিশ যেই
যতটুক সাপোর্ট দেওয়ার কথা সেটা কিন্তু তাদের লোকবল নেই। তারা কিন্তু কোথায় যায় যখন দেখে গন্ডগোল তারা কিন্তু ফেরত চলে যায়। আজকে পত্রিকায় প্রথম আলোতে দেখবেন, সেখানেও কিন্তু দেখবেন যে আজকে আছে যে পুলিশ চলে যাচ্ছে যেখানে যখন দেখছে একটা গন্ডগোল হচ্ছে। এই বিষয়গুলা কিন্তু ভীষণ ভাবে, আর যে ধর্ষণের মতন বিষয়গুলা, এই যে অন্যান্য যে সমস্ত শুধু নারীদের না, বিভিন্ন জায়গায় কিন্তু ঘটনাগুলো ঘটে যাচ্ছে এবং সেখানে কিন্তু মানুষ কিন্তু বিচারের কাছে যাচ্ছে না, থানায় যাচ্ছে না, কারণ পুলিশের সেই সাপোর্ট সার্ভিস দেওয়ার মতন যোগ্যতা যেমন নাই বলবো না, তাদের লোকবল নেই, তাদের অন্যান্য বিষয়গুলো একটা ইনভেস্টিগেশন করা, ইমিডিয়েট একটা কোনো কেউ ডাকলে যে চলে যাওয়া, সেই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে, শুধু ঢাকা শহর না ঢাকার বাইরেও। এবং ধর্ষণের মতন ঘটনাগুলো কিন্তু তারা যাচ্ছে না, কেউ যাচ্ছে না একটা ভিকটিম সেন্ট্রিক সাপোর্ট পাওয়ার জন্য। আপনি ধরেন ঢাকায় যদি মেডিকেল কলেজে গেলে হয়তো সেগুলো পাবে, কিন্তু কয়জনের এক্সেস আছে সেই জায়গাটা আমরা যদি জানি, তখন আমরা এটাকে একটা ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার অথবা ভিকটিম সাপোর্ট সেন্টারে হয়তো তাকে ভর্তি করবো। কিন্তু পুরো বাংলাদেশের চিত্র তো তা না, খালি ডিভিশন লেভেলে এগুলো আছে। অতএব এইসব মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু অনেক ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে মানুষ, এবং সেই সঙ্গে আমাদের বিশেষ করে নারী এবং শিশুদের বিষয়, নারী পাচার যদি বলেন, শিশুরা কিন্তু বিভিন্ন ভাবে যৌন হয়রানির থেকে আরম্ভ করে ফোর্স লেবার, ট্রাফিকিং, এগুলা বিষয়গুলো কিন্তু আরো বেশি শক্ত হাতে কাজ করবে। আমি জানি যদিও সরকার চেষ্টা করছে, কিন্তু তাদেরও কিন্তু যোগ্যতার অভাবও আছে, এবং তাদের মনিটরিং মেকানিজম যেটা আছে, হাইকোর্টের কিন্তু অনেক ভালো ভালো জাজমেন্ট। হাইকোর্টে আরেকটা বিষয় একটু জানতে চাইবো যে সরকার কিন্তু বলছে যে গণমাধ্যম পুরোপুরি স্বাধীন, এই বিষয়ে আপনাদের মূল্যায়ন কি? আমার মনে হয় গণমাধ্যম স্বাধীন। আমার কাছে মনে হয়, আমি এটা আমার থেকে আরো গণমাধ্যম ভালো বলতে পারবে, তবে আমার কাছে মনে হয় না কোনো মনিটর করা হচ্ছে। যে কোনো বিষয় যে কেউ টক শোতে যে বিভিন্ন জায়গায় বলতে পারছে, সেটাতে আমার মনে হচ্ছে গণমাধ্যমকে কোনোভাবে কিছু রেস্ট্রিক্টেড দেওয়া হয়েছে কিনা সে বিষয়ে আমার মনে হয়। তবে আমার মনে হয় যোগ্যতার কোঅর্ডিনেশন এবং একটা যে মিনিস্ট্রিগুলা, আমি যে বিষয়গুলো কথা বলছি সেখানে কয়েকটা মিনিস্ট্রি মিলে কিন্তু যে একটা সমন্বয়ে কাজ করবে। আমরা যেমন লেবার মিনিস্ট্রি সঙ্গে বসছিলাম ওখানে, তারপরে নারী ও শিশু বিষয়, সব মিলিয়ে কিন্তু যে একটা সমন্বয়, সমাজ কল্যাণের একটা বিরাট বিষয়, সেই জায়গাগুলা কিন্তু সেভাবে সমন্বয়ে কোনো কাজ করছে না। সেই জায়গাগুলাতে তাদের লোকবলের অভাব, তাদের সদিচ্ছা, এক্সপার্টিস, সবগুলা বিষয় কিন্তু আছে, সব মিলাই কিন্তু সবগুলো বিষয়ের কথা যেহেতু বলছেন, কিছুক্ষণ আগে বলছেন লোকবল সংকটের কথা এবং ঝুঁকির কথাও কিন্তু বলছিলেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি কি সন্তোষজনক পরিস্থিতিতে পৌঁছেছে কিনা, কি মনে করেন? দেখেন, আমি একটা কথা, সাইবার ক্রাইম থেকে আরম্ভ করে বিশেষ করে এই জায়গাগুলা কিন্তু সেরকম তাদের কিন্তু সেরকম এক্সপার্টিস নেই, সেরকম ইয়েগুলা নেই, থাকলেও লোকবলের জন্য কিন্তু পুলিশ সেই জায়গাগুলো করতে পারছে না। আইসিসি অ্যাক্টে কোনো কেস টেসে কিন্তু হয় নাই। কোর্টের গুলা যে একটা সমন্বয়, জাজেস, লয়ার এবং পাবলিক প্রসিকিউটর, সেই জায়গাতে কিন্তু তাদের লোকবল থেকে তাদের সেই জায়গায় কিন্তু তারা সেই সমস্ত পাচ্ছে না। অতএব আমি বলবো আইন শৃঙ্খলা ঠিকই আছে, আমি একেবারে খারাপ বলতে পারি না, তবে আরো এটাকে ঢেলে সাজাতে হবে, আরো মনিটরিং করতে হবে, এবং এক্সপার্ট যারা তাদেরকে নিয়ে এই বিষয়গুলো, এবং আপনি জানেন এই বিষয়গুলো নিয়ে কিন্তু হাইকোর্টের ভালো ভালো জাজমেন্ট আছে, সেগুলোও কিন্তু একটু মূল্যায়ন করা উচিত, সেগুলো কিন্তু ইমপ্লিমেন্ট করতে হবে। সংবিধানের 111 ধারা অনুযায়ী এইগুলা কিন্তু, এগুলো দেখার কেউ নাই, মানুষের কেউ কারোর মানে অর্গানাইজ ওয়েতে কাজ করার সেই সুযোগটা কিন্তু পাচ্ছে না। সেটা নিয়ে কিন্তু বারবার কথা হচ্ছে, আমরাও কিন্তু বিভিন্ন মিটিং গুলাতে বলছি, কিন্তু সেখানে কিন্তু আমার মনে হয় কোথায় যেন একটা সমন্বয়ের অভাব, সেইটাই আমার একটা সবচেয়ে বড়। অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হবার জন্য। ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা ঢলে তলিয়ে গেছে লালমনিরহাট, রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল। লালমনিরহাটে পানিবন্দী ৫,০০০-এর বেশি পরিবার। রাজশাহীতে পদ্মার পানি ক্রমাগত বাড়তে থাকায় প্লাবিত হয়েছে চর এলাকা। এদিকে চাঁপাইনবাবগঞ্জে গত ২৪ ঘন্টায় পদ্মা, মহানন্দা এবং পুনর্ভবা নদীর পানি বাড়ায় প্লাবিত হয়েছে নিম্নাঞ্চল। বন্যার্তদের দ্রুত ত্রাণ পৌঁছে দিতে প্রস্তুতি শুরু করেছে প্রশাসন। লালমনিরহাটে ভারী বর্ষণ ও উজানের ঢলের কারণে তিস্তার পানি বেড়ে আকস্মিক বন্যা দেখা দিয়েছে। ভোরে তিস্তা ব্যারেজ পয়েন্টে পানি বিপদসীমার ৭ সেন্টিমিটার উপরে রেকর্ড করা হয়। পানির চাপ বাড়ায় খুলে দেওয়া হয়েছে তিস্তা ব্যারেজের ৪৪টি গেট। জেলার হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারি ও সদর উপজেলার অন্তত ১২টি গ্রামের নিচু এলাকা প্লাবিত হয়েছে।
পানিবন্দী হয়ে পড়েছে ৫,০০০-এর বেশি পরিবার। তলিয়ে গেছে আমন ধানের বীজতলা ও অন্যান্য ফসল, ভেসে গেছে মাছের ঘের। সন্ধ্যের থাকিয়া এখনো পানি বাড়তেছে। আমরা যে কোথাও যাব বউ ছাওয়া নিয়ে ইয়ার কোনো পথ নাই। যে আশপাশে যারা আছে তারা সবাই কিন্তু পানিবন্দী, মানে খাওয়া দাওয়ার মানে যে অনাহারে সবাই কিন্তু অবশ্যই ভাবেই আছে। বানভাসীদের জন্য আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। আমরা তা সত্ত্বেও আমরা আশ্রয় কেন্দ্রগুলো প্রস্তুত রেখেছি। আমরা মাননীয় জেলা প্রশাসকের কাছে আবারও 20 মেট্রিক টনের চাহিদা পাঠিয়েছি। এটা পাওয়া সাপেক্ষে আমরা আবারও 10 কেজি করে চাল আমাদের বন্যা যে বানভাসী মানুষের মধ্যে বিতরণের ব্যবস্থা করব। গত 24 ঘন্টায় বৃষ্টির কারণে নদীর পানি বেড়ে চাঁপাইনবাবগঞ্জের নিম্নাঞ্চল প্লাবিত হয়ে পানিবন্দী 10,000-এর বেশি পরিবার। সকাল 9টা পর্যন্ত পদ্মায় 3, মহানন্দায় 7 ও পুনর্ভবা নদীতে 10 সেন্টিমিটার পানি বেড়েছে। বন্যা কবলিত এলাকায় ত্রাণ তৎপরতা শুরু করেছে প্রশাসন। তবে 2-3 দিন পর পরিস্থিতি উন্নতির আশা করছে পানি উন্নয়ন বোর্ড। পানি বৃদ্ধির হারটা অলমোস্ট স্টেবল দিকে চলে গেছে। গত 24 ঘন্টায় পদ্মাতে 3 সেন্টিমিটার পানি বেড়েছে। পানি এই পর্যায়ে থাকবে এরকমটাই পূর্বাভাস আছে আগামী 2-3 দিন, তারপরে আস্তে আস্তে পানি কমতে থাকবে। এদিকে রাজশাহীতে পদ্মা নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার কাছাকাছি প্রবাহিত হচ্ছে। এতে চর এলাকা প্লাবিত হয়েছে। শহর রক্ষা বাঁধগুলো নিয়মিত মনিটরিং করা হচ্ছে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে লালমনিরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মীরা। শুরুতেই লালমনিরহাট থেকে আমাদের সাথে আছেন সহকর্মী মাহফুজ রহমান। মাহফুজ, লালমনিরহাটে কত সংখ্যক মানুষ পানিবন্দী রয়েছে? দেখুন, আজকে সকাল থেকেই কিন্তু আমরা রয়েছি যে লালমনিরহাটের তীরবর্তী নিম্নাঞ্চল যেগুলো আছে সেগুলো আমরা ঘুরে ঘুরে দেখেছি, সাধারণ মানুষের সাথে কথা বলেছি। তো আমরা জেলা প্রশাসন সূত্রে যেমনটি জেনেছি যে এখন পর্যন্ত 5 থেকে 7,000 মানুষ কিন্তু পানিবন্দী আছেন এবং তারা কিন্তু অতীব মানবতর জীবনযাপন করছেন। আমরা জেলা প্রশাসন, উপজেলা প্রশাসন তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি তারা সচেষ্ট রয়েছেন। আশ্রয় কেন্দ্রগুলো খুলে দেওয়া হয়েছে এবং তাদের যে 200 মেট্রিক টন পাশাপাশি আরো 20 মেট্রিক টন চাল কিন্তু বরাদ্দ দেওয়া হয়েছে। ইতিমধ্যে কিন্তু সেগুলো বিতরণও শুরু হয়েছে বলে জানিয়েছে উপজেলা এবং জেলা প্রশাসন। তো আমরা কিছুক্ষণ আগে দেখেছি যে জেলা প্রশাসক HM রকিব হায়দার বানভাসী মানুষের কাছে এসেছেন এবং তাদের সাথে কথা বলেছেন এবং তাদেরকে বলেছেন যে বেশি সমস্যা হলে তারা আশ্রয় কেন্দ্রে চলে যাওয়ার জন্য এবং তাদেরকে যে বেশি পরিমাণ ক্ষতিগ্রস্ত হয়েছেন, বেশি পানির মধ্যে রয়েছেন, তাদেরকে অতীব গুরুত্ব সহকারে তাদেরকে ত্রাণ পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন তিনি। পাশাপাশি যারা মোটামুটি পানির মধ্যে আছেন তাদেরকেও কিন্তু সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন। আমরা পানি উন্নয়ন বোর্ড সূত্রে যেমনটি জেনেছি পানি কিন্তু এখনো বাড়তি রয়েছে, অর্থাৎ ভারতের গজলডোবা থেকে ভারতের অভ্যন্তর থেকে প্রচুর পরিমাণ পানি কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আসছে, যার ফলে কিন্তু তিস্তা ব্যারেজ পয়েন্টের যে 44টি গেট আছে সেটি খুলে রাখা হয়েছে বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য। পাশাপাশি কিন্তু এই বন্যা পরিস্থিতি যেন মানুষের ক্ষয়ক্ষতি না হয় সেক্ষেত্রে কিন্তু সাধারণ মানুষকে সতর্ক থাকতে বলা হয়েছে। আমরা যদি আরেকটু বিষয় বলি যে বানভাসী মানুষ, তাদের সাথে কথা বলে যেমনটি জেনেছি তারা কিন্তু তাদের যে গবাদি পশু আছে পাশাপাশি তারা কিন্তু সকাল থেকে অনেক পরিবারে রান্না হয়নি, তারা বাজার থেকে বা পার্শ্ববর্তী উঁচু স্থানে গিয়ে রান্না বান্না করে জীবন চালাচ্ছেন। তো সব মিলে দেখছি যে ক্রমেই কিন্তু যে বানভাসী মানুষের দুর্ভোগ কিন্তু চরমে উঠছে এবং পানিও কিন্তু ঊর্ধ্বগতি আছে। সব মিলে সন্ধ্যার পরে পানি উন্নয়ন বোর্ড জানাতে পারবে আসলে যে পানি কি ধীরগতি হবে কিনা বা পানি বাড়বে কিনা। তো এই ছিল আমার কাছে লালমনিরহাট থেকে সর্বশেষ। মাহফুজ থাকবেন আমাদের সাথে। চাঁপাইনবাবগঞ্জের খবর জানবো সহকর্মী ফয়সাল মাহমুদের কাছ থেকে। ফয়সাল, যারা কবলিত রয়েছে, পানিবন্দী মানুষ রয়েছে, তারা কি ত্রাণ পেয়েছেন? দেখুন, চাঁপাইনবাবগঞ্জে 3টি নদী থাকলেও মূলত আসলে পদ্মা নদীতে যে পানির স্তর, পানির সমতল সেটি বিপদসীমার কাছাকাছি রয়েছে, অর্থাৎ এই যে ওয়ার্নিং লেভেল যেটি সেই লেভেলে রয়েছে এবং সেই এলাকাগুলো নিম্নাঞ্চল এর মধ্যে প্লাবিত হয়েছে আমরা যেটা দেখেছি। এবং এই 8টি ইউনিয়নে, চাঁপাইনবাবগঞ্জ সদর এবং শিবগঞ্জের 8টি ইউনিয়নে প্রায় 10,000 পরিবার পানিবন্দী রয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে উপজেলা এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে। এই
পানিবন্দী এলাকাগুলোতে আসলে এরই মধ্যে তৎপরতা শুরু হয়েছে আমরা দেখেছি। শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আজাহার আলী এবং জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল সামাদ তারা উপস্থিত হয়ে এসব এলাকাতে ত্রাণ বিতরণ করেছেন এবং তাদেরকে আশ্বস্ত করেছেন যে এরই মধ্যে পর্যাপ্ত ত্রাণের মজুদ রয়েছে তাদের কাছে, তাদের যাতে কোনো সমস্যা না হয় সেই দিকটাও খেয়াল রাখা হবে। আপনাকে যদি বলি গত 24 ঘন্টায় অর্থাৎ সকাল 9টা থেকে তার আগের 24 ঘন্টায় চাঁপাইনবাবগঞ্জের পদ্মা নদীতে 3 সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়েছে এবং এটি পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা যেটি বলছেন যে এই বৃদ্ধির হার এটি আসলে আতঙ্কিত হওয়ার মতো কিছু নয়, হয়তো আর একদিন পানি বৃদ্ধি অব্যাহত থাকবে এবং তারপরে 2 দিন স্থিতিশীল থাকার পরে পানি কমতে শুরু করবে। সেক্ষেত্রে বন্যা পরিস্থিতি খুব খারাপ হবে এমনটা তারা মনে করছেন। আপনাকে যদি বলি যে চাঁপাইনবাবগঞ্জে যিনি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রয়েছেন SM আহসান হাবিব, সকালে আমরা তার সঙ্গে কথা বলেছি, তিনি আমাদেরকে স্পষ্ট করে বলেছেন যে গত 24 ঘন্টাতে যে পানি বেড়েছে সেটি আসলে একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এই স্বাভাবিক প্রক্রিয়া এটিকে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। তারা যেটা বলছেন যে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে, তবে মূল যে ভূখণ্ড নদী পাড়ে সেই ভূখণ্ডে এখনো পানি উঠেনি এবং এইবারে আসলে এই পানি ভূখণ্ডতে পানি আসবে না বলেই আমাদেরকে জানিয়েছেন। পানি উন্নয়ন বোর্ডের যে বন্যা পূর্বাভাস এবং সতর্কীকরণ কেন্দ্র রয়েছে সেখান থেকেও আসলে আমাদেরকে জানানো হয়েছে যে আজ পর্যন্ত পদ্মাতে পানি বাড়বে, এরপরে 2 দিন স্থিতি থাকার পরে পানি কমতে শুরু করবে। সব মিলিয়ে আসলে নিম্নাঞ্চল প্লাবিত হলেও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা বলছেন যে বড় বন্যার আসলে শঙ্কা নেই চাঁপাইনবাবগঞ্জে এবং আতঙ্কিত না হওয়ার জন্য অনুরোধ করেছেন। লালমনিরহাট এবং চাঁপাইনবাবগঞ্জ থেকে জানাচ্ছিলেন সহকর্মীরা। জামিনে বেরিয়ে আবারও মাদক ব্যবসা নিয়ন্ত্রণ নিয়ে মুখোমুখি মোহাম্মদপুর জেনেভা ক্যাম্পের 2টি গ্রুপ, নেতৃত্বে চুয়া সেলিম ও বুনিয়া সোহেল। আগস্টেই কয়েক দফার সংঘাতে নিহত 1 জন আর 1 বছরের প্রাণহানি অন্তত 5 জনের। যে কোনো সময় নতুন সহিংসতার শঙ্কায় স্থানীয়রা। যৌথ বাহিনীর অভিযানে 20 জন গ্রেপ্তার হলেও ধরাছোঁয়ার বাইরে মূল অপরাধীরা। রাজধানীতে মাদকের সবচেয়ে বড় আখড়া মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প। আওয়ামী আমলেও নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে পুলিশ, হিমশিম খাচ্ছে অন্তর্বর্তী সরকারও। সম্প্রতি এলাকায় ককটেল বিস্ফোরণ ও দেশীয় অস্ত্রে মহড়া চালায় 2 গ্রুপের সদস্যরা। এ নিয়ে আতঙ্কে মোহাম্মদপুরবাসী। বুঝতে পারছেন, আমরা তো এগুলো মাথা কামান লাভ নাই, আমরা তো নিজে কাজ করে খাই, কিন্তু এখানে কি যেন মারামারি হচ্ছে, কি হচ্ছে না, ক্ষতিগ্রস্ত তো আমরা হচ্ছি। পুলিশ তো যখন আসে তখন তো ওরা ভিতরে গলির ভিতরে চলে যায়, আবার পুলিশ এখান থেকে ওইখানে গেল, আবার বাইরে আবার ওরা ওদের কাজ ওরা চালাইতেছে। ক্যাম্পের মাদকের নিয়ন্ত্রণ নিয়ে 2টি গ্রুপের কোন্দল দীর্ঘদিনের। একটির নেতৃত্বে হত্যাসহ 35টি মামলার আসামি চুয়া সেলিম। জানুয়ারিতে গ্রেপ্তার হলেও কিছুদিন পর মুক্তি পান তিনি। তার সাথে একই গ্রুপে আছে সৈয়দপুরিয়া বাবু, পারমনু আর পিচ্চি রাজা। অপর গ্রুপের নেতৃত্ব দিচ্ছেন 18টি মামলার আসামি বুনিয়া সোহেল। অক্টোবরে গ্রেপ্তার হওয়ার পর সম্প্রতি তিনিও মুক্তি পেয়েছেন। তার সাথে রয়েছে শান্তি গ্রুপ। জামিনে বেরিয়ে এলাকায় ত্রাস সৃষ্টি করছেন চিহ্নিত এই সন্ত্রাসীরা। তাদের নিয়ন্ত্রণে সর্বোচ্চ চেষ্টার দাবি আইন শৃঙ্খলা বাহিনীর। হঠাৎ করে এই ইন্টেলিজেন্সটা আমাদের ছিল না যে হঠাৎ করে একদম, আমরা যেটা পরে খোঁজ নিলাম যে একেবারে হঠাৎ করে যে তারা 2-3টা গ্রুপ নিজেরা এক হয়ে গেছে, যে এভাবে যদি চলতে থাকি তাহলে তো এক সময় দেখা যাবে যে এই জেনেভা ক্যাম্পে এই মাদক ব্যবসায়ীদের অস্তিত্বই হয়তো রাখবে না পুলিশ। গণ অভ্যুত্থানের পর মোহাম্মদপুর ও আদাবর থানায় হামলা চালিয়ে লুট করা হয় অস্ত্র, পরে তা দিয়ে চালানো হয় হত্যাকাণ্ড সহ অন্যান্য অপরাধকর্ম। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার ডেঙ্গু পরিস্থিতি নিয়ে প্রতিবেদন। প্রতি মাসেই বাড়ছে ডেঙ্গুতে আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা। জুন মাসে মৃত্যু 19 জনের হলেও জুলাইতে হয় 41 জনের, আর আগস্টের এ কদিনেই মৃত্যুর সংখ্যা 20 জন। আক্রান্তের হার এবং মৃত্যু বাড়ছে প্রায় দ্বিগুণ হারে। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে এবছরের জানুয়ারি থেকে এখন পর্যন্ত হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা 25,000, মৃত্যুও 100 ছাড়িয়েছে। এবছরের জুলাই মাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা রেকর্ড ছাড়ায়। বছরের সবচেয়ে বেশি ডেঙ্গুতে আক্রান্ত হয় গত মাসে, যা 10,684 জন। মৃত্যুও হয় 41 জনের।
এর আগে জুন মাসে আক্রান্ত হয় ৫,৯৫১ জন, মৃত্যু ১৯ জনের। আর চলতি আগস্ট মাসের এ কদিনেই মৃত্যু ও আক্রান্ত জুলাই মাসের প্রথম ১০ দিনের প্রায় দ্বিগুণ। চিকিৎসকরা বলছেন সাধারণত মে থেকে জুন মাসে রোগী বাড়তে থাকে, আর আগস্ট ও সেপ্টেম্বরে তা চূড়ায় পৌঁছায়। তাই সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। রোগীর ব্লাড প্রেশার কমে যেতে পারে, রোগীর ইউরিন আউটপুট কমে যেতে পারে, রোগী শকে চলে যেতে পারে, এই জন্য ওদের একটু ক্লোজ মনিটরিংটা। রোগী যদি যথাসময়ে আমাদের কাছে আসে তাহলে যথাযথ মানে যদি চিকিৎসা আমরা করতে পারি তাহলে ম্যাক্সিমাম রোগ মানে মোটামুটি আমরা সব রোগী ভালো হয়ে যায়। দেশে ২০২৩ সালে ডেঙ্গু রোগে সবচেয়ে বেশি ৩,২১,১৭৯ জন মানুষ হাসপাতালে ভর্তি হন, আর সবচেয়ে বেশি ১,৭০৫ জনের মৃত্যু হয় বছরটিতে। বুদ্ধদেব কুণ্ডু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর মহাখালী থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক কর্নেল ডাক্তার তানভীর আহমেদ। আপনাকে স্বাগত জানাচ্ছি সংবাদে। শুরুতেই যেটা জানতে চাইবো যে ডিএনসিসি হাসপাতালে দিনে গড়ে কতজন ডেঙ্গু রোগী ভর্তি হচ্ছে? আপনারা দেখেছেন যে আমাদের কিন্তু গত জুন মাসের মাঝামাঝি থেকে ডেঙ্গু রোগীটা প্রকোপ বৃদ্ধি পাচ্ছে, তবে গত মাসে সেই সংখ্যাটা আরো বেশি ছিল। এই মাসে কিন্তু ট্রেন্ড ইজ আপওয়ার্ড। আমরা যদি আগের বছরগুলো পর্যালোচনা করি তাহলে দেখতে পারবো যে জুলাই থেকে বাড়লেও আগস্টের শেষের দিকে কিন্তু সংখ্যাটা অনেক বৃদ্ধি পায়। তো আমরা আজকে যেটা আউটডোরে সাধারণত আমরা প্রতিদিন ফিভার নিয়ে প্রায় 400 থেকে 500 জন রোগী রিপোর্ট করছে। এর মধ্যে ডেঙ্গুর সংখ্যা বেশ উল্লেখযোগ্য, প্রতিদিন 50 থেকে 60টা আমরা ডেঙ্গু রোগী পাচ্ছি। এবং এই মুহূর্তে আমাদের কিন্তু বেশ কিছু রোগী ভর্তিও রয়েছে। প্রতিদিনে আমাদের ভর্তির সংখ্যা 20 থেকে 25 জন, এবং মনে করা হচ্ছে যে নেক্সট মান্থ থেকে এই সংখ্যাটা আরো বৃদ্ধি পাবে, কারণ আমরা গতবারের স্ট্যাটিস্টিক্সটাই দেখেছি যে যেটা আগস্ট মাসে যে সংখ্যাটা ছিল সেপ্টেম্বরে গিয়ে কিন্তু এই সংখ্যাটা 4 গুণ বেড়ে গিয়েছিল। সেই জন্য আমাদের কিন্তু এখন থেকে যদি সচেতন না হই ডেঙ্গুর প্রতিরোধে তাহলে কিন্তু এই সংখ্যাটা দিন দিন অনেক বৃদ্ধি পাবে, এবং নেক্সট মান্থে কিন্তু এটা অনেক বাড়ার সম্ভাবনা রয়েছে। যেমনটা বলছিলেন যে প্রতিদিনই 50 থেকে 60 জন করে রোগী আপনারা পাচ্ছেন, এবং ঘরে ঘরেও দেখা যাচ্ছে জ্বরের রোগী। এই অবস্থা আসলে কেন? এটার কারণ হচ্ছে যে আপনারা জানেন যে ডেঙ্গু রোগীর যে বিস্তার সেটা কিন্তু এডিস মসকিটোতে হয়ে থাকে। সেই এডিস মসকিটো ব্রিডিং এর জন্য সবচেয়ে ফেভারেবল টেম্পারেচার হচ্ছে 25 to 30 ডিগ্রি সেলসিয়াস। তো আমাদের কিন্তু এখনকার যে টেম্পারেচার সেটা কিন্তু অ্যারাউন্ড 30 ডিগ্রি সেলসিয়াস, এবং এই ডেঙ্গু ব্রিডিং এর জন্য আরেকটা খুব ফেভারেবল হিউমিডিটি হচ্ছে 70 to 100%। তো এখন কিন্তু আমাদের 90 to 100% অনেক সময় হিউমিডিটি থাকছে। তবে কেন আমাদের এখনো সংখ্যাটা একটু কম, আমি যেটা বলেছি যে সেপ্টেম্বরে বাড়বে, রিজনটা হচ্ছে যে এখন কিন্তু বর্ষাকাল এবং ওয়াটার কিন্তু ফ্লোয়িং, কিন্তু সেপ্টেম্বরে কিন্তু ওয়াটার স্ট্যাগনেন্ট থাকবে। যদি কোনো জায়গায় 3 দিনের বেশি পানি জমে থাকে সেই তখনই কিন্তু মসকিটো ব্রিডিং এর সম্ভাবনা বেশি থাকে। তো আমাদের কিন্তু এইবার শুধু যে শহর এলাকায় তাই নয়, আমাদের কিন্তু প্রত্যন্ত এলাকায় ডেঙ্গু পাওয়া যাচ্ছে। যেমন আমরা গত মাসে দেখেছি যে বরগুনায় অনেক বেশি সংখ্যা ছিল, এখনো বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন কারণ। এটা রিজন হচ্ছে যে র্যাপিড আরবানাইজেশন, তারপরে আমাদের ইন্টারনাল মাইগ্রেশন অফ পিপুল খুব বৃদ্ধি পেয়েছে, আমাদের কমিউনিকেশন ইমপ্রুভমেন্টের জন্য এক জায়গা থেকে আরেক জায়গায় লোকজন চলাচল বৃদ্ধি পেয়েছে। কারণ আপনারা জানেন যে কোনো ভাইরাস রোগে আক্রান্ত রোগী যদি অন্য এলাকায় যায়, তাকে যদি এডিস মসকিটো কামড়ায় যে এডিস, তাহলে কিন্তু সেই ডেঙ্গু ছড়ানোর সম্ভাবনা রয়েছে। এইগুলো রিজন। আরেকটা জিনিস হচ্ছে আমাদের সচেতনতা আরেকটা বৃদ্ধি করা দরকার। আমরা যদি মশারি টানায় ঘুমাই, সাধারণত আমরা দেখি যে রাতের বেলা শুধু আমরা মশারি টানাই, কিন্তু ডেঙ্গু মশাটা কিন্তু সাধারণত আর্লি ইন দ্য মর্নিং, লেট আফটারনুন অ্যান্ড ইভিনিং এ বেশি কামড়ায়, যদিও রাতেও কামড়ায়। সেই জন্য দিনে এবং বিকালে যদি আমরা বা সন্ধ্যায় যদি আমরা কখনো ঘুমাই তাহলে কিন্তু মশারি টানাতে হবে। এই সচেতনতাগুলো আসলে বৃদ্ধি করতে হবে মানুষের মধ্যে। আরেকটা প্রশ্ন করতে চাইবো যে যেমনটা বলছিলেন আপনি, সেপ্টেম্বরে কিন্তু এই ডেঙ্গু রোগীর যে বৃদ্ধির যে হারটা সেটা কিন্তু আরো বাড়তে পারে, যেমনটা আপনি বলেছেন। ডেঙ্গুতে মৃত্যু কিন্তু থামানো যাচ্ছে না। ডেঙ্গুতে এই মৃত্যু থামানো কেন যাচ্ছে না? আপনারা জানেন যে ডেঙ্গু ইজ ভেরি মাচ আনপ্রেডিক্টেবল। এটাকে মানে ওয়ান টাইপ অফ স্মার্ট ভাইরাস। সাধারণত আমরা যদি দেখি যে একবার আগে ডেঙ্গুতে কোনো একটা স্টেনে ইনফেক্টেড হয়েছিল, সাধারণত ডেঙ্গুর কিন্তু 4টা স্টেন রয়েছে, ডেন 1, 2, 3, 4।
যদি কোনো একটা স্টেনে আগে ইনফেক্টেড হয়ে থাকে, ধরেন যদি ডেঙ্গু 1 যদি ইনফেক্টেড হয়, নেক্সট টাইম যদি আবার অন্য আরেকটা ভেরিয়েন্ট ইনফেকশন হয়, তার কিন্তু সিভিয়ারিটি অনেক বৃদ্ধি পায়। সেই হিসাবে আমাদের কিন্তু সিচুয়েশন কিছুটা অ্যালার্মিং, কারণ আমাদের অনেক লোক কিন্তু ইতিমধ্যেই বিভিন্ন স্টেনে আক্রান্ত হয়েছে। তো নেক্সট যদি আরেকটা স্টেনে আক্রান্ত হয়, তার কিন্তু সাইটোকাইন স্টর্ম হয় এবং রুগী সিরিয়াস হয়ে যায়। আমাদের যেটা রুগী দেখেছি যে আমাদের দেশে যেটা ডেঙ্গু সবচেয়ে যেটা ভয়ঙ্কর ভেরিয়েন্ট এই 4টার মধ্যে, সেটা খুব প্রিভেলেন্ট, এবং ডেঙ্গুতে হলে কিন্তু ব্লিডিং টেন্ডেন্সি থাকে। আমরা সেই ক্ষেত্রে মুখ দিয়ে রক্তক্ষরণ হতে পারে, নাক দিয়ে রক্তক্ষরণ হতে পারে, চোখ লাল হয়ে যেতে পারে, অ্যাবডোমিনাল ডিস্টেনশন, পেটে ব্যথা হতে পারে, অনেকের কিন্তু ডায়রিয়া থাকে এবং প্রেশার খুব দ্রুত ফল করে। এইগুলো কারণ হচ্ছে যে আমাদের যদি সেকেন্ড টাইম ইনফেকশন হয়, ফার্স্ট টাইমে হতে পারে বাট সেকেন্ড টাইমের সংখ্যাটা অনেক বেশি, তখন আমাদের ব্লাড ভেসেল থেকে প্লাজমা লিকেজ হয় এবং সেই ক্ষেত্রে রুগী শকে চলে যায়, তার প্রেশার ড্রপ করে এবং এইসব রুগীকে বাঁচানো খুবই কঠিন। জি জনাব তানভীর আহমেদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। পঞ্চগড় ও লালমনিরহাট সীমান্ত দিয়ে আরো 32 জনকে পুশিন করেছে বিএসএফ। তাদের আটকের পর পরিচয় নিশ্চিতে কাজ করছে বিজিবি ও পুলিশ। বিজিবি জানায় গভীর রাতে পঞ্চগড়ের ঘাগড়া সীমান্ত দিয়ে নারী শিশু সহ 23 জনকে পুশিন করে বিএসএফ। সকালে স্থানীয়রা তাদের আটক করে হাড়ি ভাষা ইউনিয়ন পরিষদে নিয়ে যান। পরে বিজিবির ঘাগড়া সীমান্ত ফাঁড়ি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। গত 3 মাসে 11 দফায় পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে 166 জনকে পুশিন করেছে বিএসএফ। এদিকে ভোর রাতে লালমনিরহাটের বুড়িমারি সীমান্ত দিয়ে 9 জনকে পুশিন করে বিএসএফ। পরে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে তাদের আটক ও পাটগ্রাম থানায় হস্তান্তর করে বিজিবি। এই ছিল এখনকার সংবাদে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ।